গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যার মধ্যে কনস্টেবল এসআই এর ভ্যাকান্সিও কিন্তু প্রকাশিত হয়েছে। তো তার জন্য জিকেজিএস এর উপর থেকে আজ 25 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর উপর থেকে 24টা ক্লাস কভার করে নিয়েছি। সেই ক্লাসগুলো না দেখে থাকলে ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। দেখবেন এই ভিডিওর নিচের দিকেই দেখবে মোর বলে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটা তোমাদের সামনে চলে আসবে। সেখানে তোমরা দেখতে পাবে যে প্লে লিস্টের একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এবং এর পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও আরও একবার রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে 25 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, আমির খসরু নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? তো আমির খসরু পারদর্শী ছিলেন হিন্দুস্তানি খেয়ালে ওপরে পারদর্শী ছিলেন। তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আমির খসরু থেকে কোশ্চেন দেবে, আমির খসরু কার দরবারে ছিলেন? তো আমির খসরু ছিলেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন আলাউদ্দিন খিলজির দরবারে ছিলেন। ইনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। কোশ্চেন দেবে, এই আমির খসরুর লেখা বইয়ের নাম কি? তো আমির খসরুর লেখা বইয়ের নাম হলো তুগলক নামা। বা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে সেখানে কোশ্চেন দিয়েছে যে তুগলক নামা কার লেখা? তুগলক নামা আমির খসরুর লেখা। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি, দুটো পাখির উপর থেকে কোশ্চেন থাকে। একটা হলো ভারতের তোতা পাখি, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তোতা পাখি বলা হয় এই আমির খসরুকেই ভারতের তোতা পাখি বলা হয়। আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্য, যার নাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তো এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের এখানে লেখানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসেই বলা হয়, এগুলো কিন্তু অবশ্যই কথায় নোট ডাউন করবে। এরপর থেকে পিডিএফ এ তোমরা এই এক্সট্রা ফ্যাক্টগুলো পাবে না। এবং এই প্রত্যেকটা যে ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে বা আলোচনা করা হচ্ছে একটা কোশ্চেনের পাশাপাশি, প্রত্যেকটা পয়েন্ট থেকে কোনো না কোনো এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো দেখতে পাচ্ছ, সেই কোশ্চেন অ্যান্সারটাই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো টেলিগ্রাম লিংক দেওয়া আছে। তোমরা টেলিগ্রামে অ্যাপটা ডাউনলোড করে সেখানে গিয়ে লিখবে @দ্য লার্নিং এক্সপার্ট SD, ঠিক যেমনটা লেখা আছে। যেগুলো ছোট হাতের অক্ষরে ছোট হাতের, যেগুলো বড় হাতের লাস্ট দুটো অক্ষরটা বড় হাতের আছে S&D। তো সেইভাবে অ্যাজ ইট ইজ লিখবে, লিখে সার্চ করলে আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমাদের সামনে চলে আসবে। অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করা থাকলে সেই লিঙ্কের ওপর ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস, আজকে যে ক্লাস দেখছো বা এর আগে যে ক্লাস হয়ে গেছে এতদিন ধরে, বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোনটি চার্লস ডিকেন্সের ছদ্মনাম? তো চার্লস ডিকেন্সের ছদ্মনাম হলো বোঝ। অপশন বি এর সঠিক অ্যান্সার। চার্লস ডিকেন্স থেকে আরেকটা কোশ্চেন দেয়, চার্লস ডিকেন্সের একটা ফেমাস বই আছে, কোশ্চেন দেয় যে অলিভার টুইস্ট, অলিভার টুইস্ট সম্ভবত এই বইটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লাস 11 কিংবা 12-এ ইংলিশ সেকশনে আছে। ইংলিশ যে সাবজেক্ট আছে, ইংলিশ সাবজেক্টে এই অলিভার টুইস্ট গল্পটা আছে। তো যাই হোক, এই অলিভার টুইস্ট কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। এছাড়া আরেকটা কোশ্চেন দেয়, এনার লেখা আরেকটা ফেমাস বই আছে, সেটা হলো এ টেল এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ। তো এই দুটো বইয়ের নাম মনে রাখবে। দুটো বই কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলোও কারো না কারো ছদ্মনাম। ইলা, ইলা কার ছদ্মনাম? ইলা হলো চার্লস ল্যাম্ব, চার্লস ল্যাম্ব, চার্লস ল্যাম্বের ছদ্মনাম হলো ইলা। অরওয়েল কার ছদ্মনাম? অরওয়েল হলো এরিক হিউজ ব্লেয়ার, এরিক হিউজ, এরিক হিউজ ব্লেয়ার।
এরিক হিউজ ব্লেয়ারের ছদ্মনাম হলো অরিয়েল। আর ডবল ওয়াই এটা কার ছদ্মনাম? এটা হলো রবার্ট লয়েড। রবার্ট লয়েডের ছদ্মনাম হলো ডবল ওয়াই। চলে আসো পরবর্তী কোশ্চেন, অম্লরাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। অনেক সময় এই অম্লরাজের রেশিও জানতে চাই। প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে দেখতে পাবে তোমরা, তোমাদের একটা এক্সামে কোশ্চেন এসেছিল, এক্সামের নামটা খেয়াল আসছে না, সেখানে দিয়েছিল যে অম্লরাজ যে দুটো অ্যাসিড মিলে তৈরি হয়, কি কি আগে বলে নিই। অম্লরাজ কি? অম্লরাজ হলো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। তো কত ইস টু কত রেশিওতে মিশ্রণ? 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, অর্থাৎ 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় HNO3 এর মিশ্রণ হলো কি? অম্লরাজ। তাহলে কত রেশিও? 3:2, মানে HCl আর HNO3 রেশিও কত? 3:1 রেশিও। তো রেশিওটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এক্সামে কোশ্চেন দিয়েছিল। তো এখানে অ্যান্সার কি হবে? অম্লরাজ কি? অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। অম্লরাজকে অনেক সময় তোমাদের বাংলা টার্মে, ইংলিশ যে টার্মটা সেটা বাংলা টার্মে কনভার্ট করে দিতে পারে, দেবে অ্যাকোয়া রিজিয়া। কি দেবে? অ্যাকোয়া রিজিয়া। তো এই টার্মটাও কিন্তু তোমরা অবশ্যই পরিচিত হবে এই টার্মটার সাথে। অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কাকে বলা হয়? 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া বলে। এই অ্যাসিডের উপর থেকে আরো 2-3টে কোশ্চেন দেয়। কোশ্চেন দেবে অ্যাকোয়া ফর্টিস। কি দেবে? অ্যাকোয়া ফর্টিস। অ্যাকোয়া ফর্টিস কাকে বলা হয়? অ্যাকোয়া ফর্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস, অর্থাৎ HNO3 নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। আরেকটা দেয় অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, অর্থাৎ H2SO4। H2SO4 কে বলা হয় কি? অয়েল অফ ভিট্রিয়ল, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি যদি কোশ্চেন দেয়? নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো নাইট্রাস অক্সাইড। নাইট্রিক অ্যাসিডের সংকেত তো HNO3 এক্ষুনি বললাম। নাইট্রাস অক্সাইডের যদি সংকেত দেয়, তো নাইট্রাস অক্সাইডের সংকেত কি? নাইট্রাস অক্সাইডের সংকেত হলো N2O। চলে আসো পরের কোশ্চেন, লাংফিশ। লাংফিশ কোন দুটো গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন করে? তো লাংফিশ মাছ আর উভচর, অর্থাৎ মৎস্য অ্যান্ড ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান, উভচরের মধ্যে কিন্তু এটা সংযোগ স্থাপন করে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো থেকেও তোমাদের কোশ্চেন দেয়। কোশ্চেন দেবে যে অঙ্গুরিমাল এবং সন্ধিপাতের যে সংযোগ সাধন করে তাকে কি বলা হয়? তো অঙ্গুরিমালকে ইংলিশে কি বলা হয়? ইংলিশ টার্মটাও কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, অ্যানিলিডা। বা এটাকে অ্যানিলিডাকে বাংলাতেই তোমাদের উচ্চারণ করে লিখে দেবে যে অ্যানিলিডা। আর সন্ধিপদকে বলা হয় আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা অ্যান্ড অ্যানিলিডার সংযোগ সাধন করে অর্থাৎ অঙ্গুরিমাল এবং সন্ধিপদের সংযোগ সাধন করে পেরিপেটাস। কে করে? পেরিপেটাস। সরীসৃপ একইভাবে সরীসৃপ এবং স্তন্যপায়ী। তো সরীসৃপকে ইংলিশে বলা হয় রেপটাইল আর স্তন্যপায়ীকে ইংলিশে বলা হয় কি? ম্যামেলস। তো সরীসৃপ এবং স্তন্যপায়ী সংযোগ সাধন করে কে? সংযোগ সাধন করে হংসচঞ্চু। কে করে? হংসচঞ্চুকে ইংলিশে কি বলা হয়? বলা হয় প্লাটিপাস। কি বলা হয়? প্লাটিপাস বলা হয় হংসচঞ্চুকে। তাহলে অঙ্গুরিমাল এবং সন্ধিপদের সংযোগ সাধন করে কে? পেরিপেটাস। সরীসৃপ স্তন্যপায়ী সংযোগ সাধন করে প্লাটিপাস অর্থাৎ হংসচঞ্চু। আর মৎস্য এবং উভচরের সংযোগ সাধন করে কে? লাংফিশ। চলে আসো পরের কোশ্চেন,
দ্য রামপাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত, কোন দেশে অবস্থিত? রামপাল, কি বলেছি, রামপাল পাওয়ার স্টেশন। তো রামপাল পাওয়ার স্টেশন ভারত এবং বাংলাদেশের মিলিত একটা কিন্তু প্রজেক্ট। এই পাওয়ার স্টেশনটা কোথায় অবস্থিত, কোথায় তৈরি করেছে? তৈরি হয়েছে বাংলাদেশে। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বাংলাদেশের ক্যাপিটাল কি? বাংলাদেশের ক্যাপিটাল হলো ঢাকা। ক্যাপিটাল কি? ঢাকা। কারেন্সি কি? কারেন্সি হলো টাকা। তো এ দুটো একদমই ইজি কোশ্চেন। কোশ্চেন দেবে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? কারণ প্রাইম মিনিস্টারের নামও সবাই জানে। প্রাইম মিনিস্টারের নাম কি? শেখ হাসিনা। শেখ হাসিনা হলো প্রাইম মিনিস্টারের নাম। তো কোশ্চেন দেবে শেখ হাসিনা। কোশ্চেন দেবে যে প্রেসিডেন্টের নাম কি? তো বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন তোমাদের প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখতে পাচ্ছ সেটা পুলিশ স্পেশাল জিকে জিএস এর ক্লাস, যার মধ্যে তোমাদের জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু জিকে জিএস এর ওপর থেকে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন কিন্তু তোমাদের এই সিরিজের মধ্যেই কভার করানো হবে পুলিশের এক্সামের ক্ষেত্রে। এছাড়া বাদবাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসির এক্সাম, এসএসসির এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, ভালোভাবে খেয়াল করো, দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, দুটো ইউটিউব চ্যানেলের নাম লিংক এক্ষুনি বলে দেব। তো দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস রেগুলারলি প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রতিটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? আর হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, ক্লাস লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কবে তোমাদের এক্সাম হবে, বা এক্সামের নোটিফিকেশন কি বার হচ্ছে, বা অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে, সমস্ত যাবতীয় ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের একদম জাস্ট নিচের দিকে 9933434203, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ ভিডিও কল করবে না, কেউ নর্মাল কল করবে না। এই নাম্বারে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো, যে ইউটিউব চ্যানেল, তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর আমাদের ম্যাথের ক্লাসের জন্য একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, একদমই নতুন চ্যানেল। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা একদমই নতুন, তাই এই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে, যে ক্লাসটা তোমরা এখন দেখছো এরই ডেসক্রিপশন বক্সে এই নতুন চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে তোমরা আমাদের ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। সেখানে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নেবে, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নেবে। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। হোম রুল শব্দটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো হোম রুল শব্দটা নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো হোম রুল কি? হোম রুল হলো একটা উপনিবেশ নির্ভরশীল দেশ বা অঞ্চলের নিজস্ব নাগরিকদের দ্বারা তৈরি একটা সরকার। তো ভারতীয় হোম রুল আন্দোলনটা ব্রিটিশ ভারতের যে আয়ারল্যান্ড আছে, সেই আয়ারল্যান্ডের হোম রুল আন্দোলনের আদলেই কিন্তু আমাদের ভারতের হোম রুল যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা ছিল। তো এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের এই রিসেন্ট যে WBCS 2023-এর প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হলো, সেই WBCS 2023-এর এক্সামেই কিন্তু কোশ্চেন দিয়েছিল যে
ভারতের প্রথম হোম রুল আন্দোলন কোথায় হয়েছিল? তো এখান থেকে তোমরা পয়েন্টটা নোট ডাউন করো। কোশ্চেন দেবে যে ভারতের ভারতের প্রথম প্রথম হোম রুল আন্দোলন, ভারতের প্রথম হোম রুল মুভমেন্ট বা হোম রুল আন্দোলন, হোম রুল আন্দোলন কোথায় হয়েছিল? হয়েছিল বেলগাঁওতে। হয়েছিল কোথায়? বেলগ্রাম বা বেলগাঁওতে। বেলগ্রাম থাকে অনেক বইতে লেখা, অনেক জায়গায় বেলগাঁও থাকবে। তো বেলগাঁও বা বেলগ্রামে কিন্তু প্রথম হোম রুল আন্দোলন হয়েছিল। কবে হয়েছিল হোম রুল আন্দোলন প্রথম? 1916 সালে। কোন মাসে হয়েছিল? কারণ দুটো হোম রুল আন্দোলন দুটোই কিন্তু 1916 সালে হয়েছিল। তো কোন মাসে হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো প্রথম হোম রুল আন্দোলন হয়েছিল এপ্রিল মাসে। ফার্স্ট হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? কোশ্চেন দেবে ফার্স্ট হোম রুল আন্দোলন কার দ্বারা হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন বি জি তিলক। বি জি তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের দ্বারা প্রথম হোম রুল আন্দোলন 1916 সালে এপ্রিল মাসে বেলগাঁও বা বেলগ্রামে হয়েছিল। সেকেন্ড, দ্বিতীয় ভারতে ভারতে দ্বিতীয় দ্বিতীয় হোম রুল আন্দোলন, ভারতে দ্বিতীয় হোম রুল আন্দোলন কে করেছিল? দ্বিতীয় হোম রুল আন্দোলন করেছিল অ্যানি বেসান্ত। কে করেছিল? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত করেছিল। এবং অ্যানি বেসান্ত কত সালে করেছিল? এক্ষুনি বললাম 1916 সালেই করেছিল। কোন মাস সেটা খেয়াল রাখতে হবে, সেপ্টেম্বর মাসে কিন্তু দ্বিতীয় হোম রুল আন্দোলন হয়েছিল। কোশ্চেন দেবে দ্বিতীয় হোম রুল আন্দোলন কোথায় হয়েছিল? তো হয়েছিল এটা মাদ্রাজের আদিয়ারে। কোথায়? মাদ্রাজের মাদ্রাজের আদিয়ার। মাদ্রাজের আদিয়ারে হয়েছিল দ্বিতীয় হোম রুল আন্দোলন। তো দুটোই কিন্তু এই কোশ্চেন এক্সামে দিয়েছে, দুটো কোশ্চেনই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। চলে আসো পরের কোশ্চেন, ভাইয়াচারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? তো ভাইয়াচারি যে বন্দোবস্ত এটা ব্রিটিশ সরকার বিংশ শতকে পাঞ্জাবে কিন্তু এটাকে চালু করেছিল। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, পাঞ্জাব। তো এই ব্যবস্থা অনুসারে এই ব্যবস্থা মানে ভায়াচারী বন্দোবস্ত ব্যবস্থাটা কি? এটাও এক প্রকার রাজস্ব আদায়ের ব্যবস্থা। জাস্ট এক লাইনেই মনে রাখবে এটা কি? রাজস্ব আদায় মানে ট্যাক্স রিলেটেড ব্যবস্থা। ট্যাক্স ট্যাক্স রিলেটেড ব্যবস্থা কি? এখানে বলা হয়েছে যে রাজস্ব আদায়ের জন্য সেই পাঞ্জাবে যে গ্রামগুলো ছিল সেই গ্রামের যে কোনো একজন ব্যক্তিকে, যাকে যেমন এখন বলা হয় যে গ্রামের হেডকে, তা গ্রামের হেডকে বলা হয় কি? প্রধান বলা হয়। তো তেমনি এখন যেমন গ্রামের প্রধান বলা হয়, তখন বলা হতো কি? মুকাদ্দম বলা হতো। তো গ্রামের একজন ব্যক্তিকে মুকাদ্দম করা হতো করে, এবং তাকে দায়িত্ব দেওয়া হতো প্রত্যেক গ্রামবাসীর কাছ থেকে পৃথক পৃথকভাবে ট্যাক্স যাতে ওসুল করতে পারে, অর্থাৎ রাজস্ব যাতে ধার্য করতে পারে। এই ব্যবস্থা, এই যে ব্যবস্থাটা ছিল একেই বলা হতো ভায়াচারী বন্দোবস্ত ব্যবস্থা। এই ব্যবস্থাতে কয়েক বছর পর পর কিন্তু ট্যাক্সের যে পরিমাণটা, রাজস্বের যে পরিমাণটা সেটাও কিন্তু বাড়ানো হতো। তাহলে ভায়াচারী বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? পাঞ্জাবে চালু হয়েছিল। পরের কোশ্চেনে চলে আসুন, নিম্নলিখিত কোন নদীটির উৎসস্থল ভারতে নয়? একদমই ইজি কোশ্চেন, তবে কি ম্যাপ সহকারে জানতে হবে যে এই নদীগুলোর উৎস কোথায়। তো যদিও এখন আমি ম্যাপ ইনক্লুড করিনি আজকের ক্লাসে, পরবর্তী কোনো একটা ক্লাসে ইন্দাস রিভার এবং তার যে ট্রিবিউটারিজ আছে তাদের যে উৎস কোথা থেকে উৎপত্তি হয়েছে ম্যাপ সহকারে বুঝিয়ে দেবো, তো সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে ভালোভাবে দেখো, বিপাশাকে কি বলা হয়? বিপাশাকে ইংলিশে বলা হয় কি? বিয়াস রিভার। বিয়াস রিভার। চন্দ্রভাগাকে ইংলিশে কি বলা হয়? চেনাব রিভার। চেনাব রিভার। এই চেনাব রিভারের ওপরে বিশ্বের সব থেকে উচ্চতম, সব থেকে হাই অল্টিটিউডে রেল ব্রিজ অবস্থিত। কোশ্চেন কিন্তু এক্সামে দেবে, 2023-এই কিন্তু সেই রেল ব্রিজটা রেডি হয়েছে। শতদ্রুকে বলা হয় কি? বলা হয় সতলুজ। সতলুজ সতলুজ রিভার। আর ইরাবতীকে ইংলিশে কি বলা হয়? বলা হয় রাভি। রাভি রাভি।
তো ইংলিশ টার্মের পাশাপাশি বাংলা টার্মটাও কিন্তু মনে রাখতে হবে। তো এখান থেকে দেখো বিয়াস রিভার অর্থাৎ বিপাশা রিভারের উৎপত্তি কোথায়, উৎস কোথা থেকে? তো বিয়াসের উৎস হলো হিমাচল প্রদেশের কোথায়, রোঠাংলা পাস থেকে। হিমাচল প্রদেশের রোঠাংলা, রোঠাংলা পাস কোথায়, হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি হয়েছে। এটা গিয়ে পড়েছে, পতিত হয়েছে কোথায়, এটা গিয়ে পড়েছে, এটা মিশেছে কার সাথে, মিশেছে অন্য নদী সতলুজ রিভার, সতলুজ রিভারের সাথে, সতলুজ রিভারের সাথে। কোথায়, আমাদের পাঞ্জাবে, ইন্ডিয়ার মধ্যে যে পাঞ্জাব আছে, পাঞ্জাব ইন ইন্ডিয়া, ভারতের পাঞ্জাবে মধ্যে সতলুজ রিভারের সাথে গিয়ে বিয়াস নদী কিন্তু মিশে গেছে। এরপর দেখো চেনাব রিভার, চেনাব রিভারের উৎপত্তি কোথায়, চেনাব রিভারের উৎস কোথায়? চেনাব রিভারের উৎস হলো হিমাচল প্রদেশের বারালাচালা পাস থেকে, বারালাচালা, বারালাচালা, বারালাচালা পাস, হিমাচল প্রদেশের বারালাচালা পাস থেকে এর উৎপত্তি হয়েছে চেনাব রিভারের। এবং এটা গিয়ে পড়েছে কোথায়, পতিত হয়েছে কোথায়? তো এটা গিয়ে পড়েছে পাকিস্তানের, পাকিস্তান ইন্দাস রিভার। আচ্ছা, ইন্দাস রিভারের ব্যাপারে একটুখানি বলে নিই। সিন্ধু নদী, ইন্দাস রিভার, এটা কিন্তু উৎপত্তি হয়েছে কৈলাস পর্বতে মানস সরোবর থেকে, এবং সেখান থেকে ভারতের দ্যামচক মানে তিব্বতের কৈলাস পর্বতে মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে তিব্বত থেকে ভারতে যখন এন্টার করছে, কোন পজিশন থেকে, দ্যামচক থেকে এন্টার করছে, দ্যামচক থেকে এন্টার করে সেটা আবার ওদিকে গিলগিটের ওপরের পজিশন মানে সিয়াচিনের বাম সাইড থেকে আবার ভারত থেকে বেরিয়ে পাকিস্তানের মধ্যে প্রবেশ করছে, এবং পাকিস্তানের মধ্যে দিয়ে সেই নদীটা বাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে সিন্ধু নদী অর্থাৎ ইন্দাস রিভার। তো সেই ইন্দাস রিভারের সাথে গিয়ে পাকিস্তানে গিয়ে মিশছে, ইন্দাস রিভার, ইন্দাস রিভারে মিশছে কোথায়, পাকিস্তানে গিয়ে মিশছে এই চেনাব রিভারটা। এবং চেনাব রিভার থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে ইন্দাস রিভারের সব থেকে বড় উপনদী অর্থাৎ the largest tributaries largest tributary of Indus river যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে চেনাব রিভার অর্থাৎ চন্দ্রভাগা নদী কিন্তু সব থেকে ইন্দাস রিভারের অর্থাৎ সিন্ধু নদীর সব থেকে বড় উপনদী। সতলুজ রিভার, সতলুজ রিভার, আচ্ছা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম যে দুটো নদীর ব্যাপারে আলোচনা করলাম তাদের উৎস কোথায়, ভারতেই তাদের উৎস, অর্থাৎ একটার উৎস মানে বিয়াসের উৎস হিমাচল প্রদেশের রোঠাংলা, আর চন্দ্রভাগার উৎস হিমাচল প্রদেশের বারালাচালা পাস থেকে, অর্থাৎ ভারত থেকে উৎস। এবার এখান থেকে সতলুজ রিভারের দেখো, সতলুজ রিভারের উৎস কোথায়, সতলুজ রিভারের উৎস হলো তিব্বতে, কোথায়, তিব্বতের মানস সরোবরে, মানস সরোবর, মানস, তিব্বতের মানস সরোবর আর রাক্ষসতাল, মানস সরোবর রাক্ষসতাল হ্রদের পশ্চিমে কৈলাস পর্বত থেকে, হ্রদের পশ্চিমে, পশ্চিমে কৈলাস পর্বত থেকে, কৈলাস পর্বত থেকে উৎপত্তিকার, উৎপত্তি হলো শতদ্রু অর্থাৎ সতলুজ রিভারের। কোথায় গিয়ে এটা পড়েছে, এটা পতিত হয়েছে কোথায়, তো এটা গিয়ে পতিত হয়েছে কোথায়, পতিত হয়েছে চেনাব রিভারের সাথে, চেনাব রিভারের সাথে গিয়ে মিশেছে, অর্থাৎ চন্দ্রভাগা নদীর সাথে গিয়ে মিশেছে কোথায়, পাকিস্তানে গিয়ে চেনাব নদীর সাথে কিন্তু এই সতলুজ রিভারটা মিশেছে। তাহলে আশা করি অ্যান্সার বুঝতে পেরেছো। অ্যান্সার কি হবে, ভারতে উৎসস্থল নয় কোন নদী, অ্যান্সার হয়ে যাবে শতদ্রু অর্থাৎ সতলুজ রিভার কিন্তু ভারতে উৎস নয়, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইরাবতী অর্থাৎ রাভি নদী এর উৎপত্তি কোথায়, এর উৎস কোথায়, তো এর অরিজিন উৎস হলো ভারতে, ভারতের কোথায়, ভারতের হিমাচল প্রদেশ থেকেই এর উৎস। আর এটা গিয়ে পড়েছে কোথায়, এই ইরাবতী বা রাভি নদী এটা গিয়ে পড়েছে চেনাব নদীর সাথে, চেনাব রিভারের সাথে, চেনাব রিভার পাকিস্তানে গিয়ে কিন্তু এটা মিশেছে।
আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রিলেট করাবো। তোমাদের কোশ্চেন দেয় যে এই তিব্বতের মানস সরোবরে কৈলাস পর্বত থেকে কোন নদীটা বার হয়নি। কোশ্চেন দেয় কোন নদীর উৎস নয় তিব্বতের মানস সরোবরের কৈলাস পর্বতে, মানে মানস সরোবরের কৈলাস পর্বতে কোন নদী বার হয়নি। তো মানস সরোবরের কৈলাস পর্বতে কোন কোন নদী বার হয়েছে এটা জানলেই অ্যান্সার তোমরা বলতে পারবে। তো তিব্বতের, আমি এখানে শুধু তিব্বত লিখছি, তোমরা এখানে ফুল লিখে নেবে, আমার এখানে লেখার জায়গা নেই। তো তিব্বতের, আচ্ছা এখানে লিখেই দিচ্ছি, তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে তিনটে নদী। কি কি? একটা হলো সিন্ধু নদী, যেটা এক্ষুনি বললাম, ইন্দাস রিভার। একটা হলো সতলুজ রিভার, যেটা এক্ষুনি দেখলে, সতলুজ রিভার, সতলুজ রিভার অর্থাৎ শতদ্রু। আরেকটা হলো ব্রহ্মপুত্র। তো একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে তিব্বতের নিম্নলিখিতের মধ্যে কোন নদীটা তিব্বতের মানস সরোবরের পাশে কৈলাস পর্বত থেকে উৎপত্তি হয়ে পূর্ব বাহিত হয়েছে। তো পূর্ব বাহিত হয়েছে একমাত্র ব্রহ্মপুত্র, বাকি ইন্দাস রিভার এবং সতলুজ রিভার এ দুটো কিন্তু পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ পশ্চিম দিকে বাহিত হয়েছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আইআরডিপি এর ফুল ফর্ম কি? তো আই ফর কি? আই ফর হলো ইন্টিগ্রেটেড, আর ফর রুরাল, ডি ফর ডেভেলপমেন্ট, পি ফর প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশন সি সঠিক অ্যান্সার হবে। কবে এটা চালু হয়েছিল? 1978 সালে আইআরডিপি চালু হয়েছিল, অর্থাৎ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয়েছিল। পরের কোশ্চেনে চলে আসো। সাম্প্রতিক ডিজিটাল বার্থ সার্টিফিকেট পরিষেবা লঞ্চ করলো কোন দেশের সরকার? তো ডিজিটাল বার্থ সার্টিফিকেটের পরিষেবা লঞ্চ করেছে কে? ইসরায়েল গভর্নমেন্ট লঞ্চ করেছে, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইসরায়েলের ক্যাপিটাল কি? ইসরায়েলের ক্যাপিটাল হলো জেরুজালেম। কোশ্চেন দেবে ইসরায়েলের কারেন্সি কি? ইসরায়েলের কারেন্সি হলো শেকেল। কোশ্চেন দেবে ইসরায়েলের প্রাইম মিনিস্টার কে? কারণ 2023-এই কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন। এনার নাম হলো বেঞ্জামিন নেতনিয়াহু। চলে আসো পরের কোশ্চেনে। মুঘল যুগে গণিত পুস্তক লীলাবতীর ফার্সি অনুবাদ করেন কে? তো মুঘল যুগে গণিত পুস্তক লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন কে? ফয়জি ফার্সি অনুবাদ করেছিলেন, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে এই যে লীলাবতী যে গ্রন্থটার ফার্সি অনুবাদ ফয়জি করেছেন, তো লীলাবতী গ্রন্থটা অ্যাকচুয়ালি কে লিখেছেন? তো লীলাবতী এই যে গ্রন্থটা, এটা অ্যাকচুয়ালি লিখেছেন কে? লিখেছেন ভাস্করাচার্য লিখেছেন। আর এই বইটা, এই লীলাবতী বইটা হলো বৈদিক গণিতের উপরে লেখা একটা বই। বাদায়ুনি থেকে এখান থেকে রিলেট করো। কোশ্চেন দেবে যে রামায়ণকে ফার্সি ভাষাতে ট্রান্সলেট করেন কে? ফার্সি ভাষায় রামায়ণ লেখেন কে? ফার্সি ভাষায় রামায়ণ কে লেখেন? ফার্সি ভাষায় রামায়ণ লেখেন বাদায়ুনি। তাহলে যদি কোশ্চেন দেয় রামায়ণ কার লেখা? তো রামায়ণ লেখা হলো বাল্মীকি। আরেকটা কোশ্চেন, সব থেকে বড় গ্রন্থ মহাভারত। তো মহাভারতের লেখক কে? তো মহাভারত কে লিখেছেন? বেদব্যাস লেখেন মহাভারত, বাল্মীকি লেখেন রামায়ণ। আর ফার্সি ভাষাতে রামায়ণকে লিখেছেন বাদায়ুনি। কাফি খা থেকে মনে রাখো, কাফি খার লেখা গ্রন্থ হলো ফতুখাত ই আলমগিরি। কার লেখা? এটা লেখা হলো কাফি খায়ের। আর গুলবাদাম বেগম, এটা কিন্তু পড়িয়েছি অলরেডি। বাদাম বেগমের লেখা বইয়ের নাম কি? বইয়ের নাম হলো হুমায়ুন নামা। কার লেখা? গুলবাদান বেগমের লেখা বইয়ের নাম হলো হুমায়ুন নামা। চলে আসো পরবর্তী কোশ্চেন।
কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছেন? তো কাঞ্চির কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছিলাম প্রথম নরসিংহ বর্মন কিছু একটা জিনিস নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো। তত সময় আমি বাকি ফ্যাক্টগুলো আলোচনা করে নিই। তো কাঞ্চির কৈলাসনাথ মন্দিরটা পল্লব বংশের রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। তো পল্লব বংশের প্রসঙ্গ যেহেতু এসে এখান থেকে কোশ্চেন দিতে পারে যে পল্লব বংশের প্রতিষ্ঠাতা, পল্লব বংশের ফাউন্ডার কে? পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন সিংহ বিষ্ণু। আর একটা কোশ্চেন দেয় যে পল্লব বংশের শেষ রাজা, লাস্ট রুলার, শেষ রাজা কে ছিলেন? ছিলেন অপরাজিত ছিলেন শেষ রাজা। কোশ্চেন দেবে পল্লব বংশের রাজধানী, ক্যাপিটাল, পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? তো পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম বা কাঞ্চি ছিল পল্লব বংশের রাজধানী। প্রথম নরসিংহ বর্মন থেকে এর আগের দিনেই পড়িয়েছি, প্রথম নরসিংহ বর্মন থেকে দুটো ফ্যাক্ট মনে রাখতে হবে। প্রথম নরসিংহ বর্মনের যে উপাধি সেটা কি? সেটা হলো বাতাপি কোন্ড। এই বাতাপি কোন্ড উপাধি তিনি কিভাবে পেয়েছেন? তিনি পেয়েছেন বাতাপির চালুক্য শাসক ছিল দ্বিতীয় পুলকেশী, সেই দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে প্রথম নরসিংহ বর্মন বাতাপি কোন্ড উপাধি পেয়েছিলেন। এছাড়া আরেকটা ফ্যাক্ট পড়িয়েছিলাম প্রথম নরসিংহ বর্মন থেকে, সেটা কি এর আগের দিনের ক্লাসেই বলেছিলাম, মহাবলীপুরমের যে রথ মন্দির, মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেছিলেন? মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে রিলেট করো। অনন্ত বর্মন চোড়গঙ্গ ইনি পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তো যদি কোশ্চেন দেয় যে পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? পুরীর জগন্নাথ মন্দির, তো পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন অনন্ত বর্মন চোড়গঙ্গ। আর প্রথম কৃষ্ণ কি নির্মাণ করেন? প্রথম কৃষ্ণ নির্মাণ করেন ইলোরার কৈলাসনাথ মন্দির। ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? প্রথম কৃষ্ণ। চলে আসো পরের কোশ্চেনে। পঞ্চম শিখগুরু অর্জুনকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন? তো পঞ্চম শিখগুরু, দুটো শিখগুরু হত্যা হয়েছিল মুঘল সম্রাট, দুজন মুঘল সম্রাট দ্বারা। তো একজন হলেন পঞ্চম শিখগুরু আর একজন হলেন নবম শিখগুরু। তো পঞ্চম শিখগুরু যার নাম ছিল অর্জুন দেবকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। কেন হত্যা করেছিলেন? কারণ জাহাঙ্গীরের ছেলে ছিল খুসরো। এই খুসরো গুরু অর্জুন দেবের শিক্ষায় প্রভাবিত হয়ে তিনি শিখ ধর্ম অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো পুত্রকে যাতে এই কাজটা না করতে দেওয়া হয়, কারণ তারা অন্য ধর্মের ছিলেন, মুসলিম ধর্মে ছিলেন, তো পুত্র যাতে এই কাজ না করে তাই পুত্রকে বাধা দেওয়ার জন্য তিনি পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন। তাহলে কে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আরেকজন শিখ গুরু আছেন যিনি নবম শিখ গুরু, তাকে কিন্তু আরো আরেকজন মুঘল সম্রাট হত্যা করেছিল। কে? ঔরঙ্গজেব হত্যা করেছিল। কাকে? নবম শিখ গুরুকে। নবম শিখ গুরুর নাম কি? নবম শিখ গুরুর নাম হলো তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর। তো এখানে ডিসকাস করছি একটু পরে। এখান থেকে ফার্স্টে দেখো জাহাঙ্গীরের ব্যাপারে আগে কিছু ফ্যাক্ট আলোচনা করে নিই। তোমাদের আকবর এবং শাহজাহানের উপরে যে ফ্যাক্টগুলো সেগুলো এর আগের ক্লাসগুলোর মধ্যে আলোচনা করা হয়েছিল। জাহাঙ্গীর এবং ঔরঙ্গজেবের উপরতেই কিছু ফ্যাক্ট এই ক্লাসে আলোচনা করব। তো এখান থেকে দেখো জাহাঙ্গীর থেকে কোশ্চেন দেয় জাহাঙ্গীরের আসল নাম কি ছিল? অরিজিনাল নেম কি ছিল? তো জাহাঙ্গীরের অরিজিনাল নেম ছিল সেলিম ছিল জাহাঙ্গীরের আসল নাম। কোশ্চেন দেবে জাহাঙ্গীর থেকে যে ইংল্যান্ডের প্রথম অ্যাম্বাসাডার, ইংল্যান্ডস ফার্স্ট অ্যাম্বাসাডার তার নাম কি?
তার নাম হলো ক্যাপ্টেন হকিন্স। ক্যাপ্টেন হকিন্স। এই ক্যাপ্টেন হকিন্স কার দরবারে এসেছিলেন, কবে এসেছিলেন? এসেছিলেন 1608 সালে। কার দরবারে এসেছিলেন? জাহাঙ্গীরের দরবারে। এছাড়া আরো আরেকজন ইংরেজ এসেছিলেন 1615 সালে, স্যার টমাস রো। দেখবে বহু এক্সামে কোশ্চেন দিয়েছে টমাস রো কার দরবারে এসেছিলেন। তো টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে। কত সালে? 1615 সালে। এবং তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি গঠন করার জন্য একটা ফরমান জাহাঙ্গীরের কাছ থেকে চেয়েছিলেন এবং জাহাঙ্গীর সেটাকে জারিও করে দিয়েছিলেন। তো এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পার্মানেন্ট যে ফ্যাক্টরি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পার্মানেন্ট ফ্যাক্টরি 1615 সালে সুরাটে স্থাপন করা হয়। আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি ছিল মাছিলিপত্তনমে, অন্ধ্রপ্রদেশের। সেটা ছিল কিন্তু টেম্পোরারি। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে জাহাঙ্গীরের লেখা আত্মজীবনী। আচ্ছা, আত্মজীবনী থেকে দুটো কোশ্চেন, এখান থেকেও দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো দুজন মুঘল সম্রাট আছেন যারা তাদের নিজের আত্মজীবনী লিখেছেন। একজন হলেন জাহাঙ্গীর, যেটা এক্ষুনি বললাম। আরেকজন হলেন মুঘল সম্রাট বাবর। বাবর এবং জাহাঙ্গীর দুজন ব্যক্তি যারা শুধুমাত্র তাদের অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী, মানে নিজের জীবনী নিজে লিখেছেন, আত্মজীবনী। তো যদি কোশ্চেন দেয় যে প্রথম কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী লিখেছেন, তো অবভিয়াসলি বাবর জাহাঙ্গীরের আগে এসেছিল, তো বাবর নিজের আত্মজীবনী আগে লিখেছে। আর যদি কোশ্চেন দেয় যে পার্সি ভাষায় সর্বপ্রথম কে আত্মজীবনী লেখেন, তো পার্সি ভাষায় সর্বপ্রথম আত্মজীবনী লিখেছিলেন কিন্তু জাহাঙ্গীর। জাহাঙ্গীরের লেখা আত্মজীবনীর নাম কি? নাম হলো তুজুক-ই জাহাঙ্গীরি। তুজুক-ই-জাহাঙ্গীরি। কোন ল্যাঙ্গুয়েজে লেখা? পার্সি ভাষাতে লেখা, পার্সি ল্যাঙ্গুয়েজে লেখা। এবার এখান থেকে চলে আসো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব থেকে কিছু ফ্যাক্ট এখান থেকে রিলেট করো। ঔরঙ্গজেব থেকে প্রথম যে কোশ্চেন তোমাদের এক্সামে দেবে সেটা হলো ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিলেন, মানে কততম শিখ গুরুকে। তো তিনি হত্যা করেছিলেন নবম শিখ গুরু। এই নবম শিখ গুরুর নাম কি ছিল? নাম ছিল গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর। তো গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কে? হত্যা করেন ঔরঙ্গজেব। কোশ্চেন দিয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে দেখতে হবে যে জিন্দা পীর নামে কে পরিচিত ছিল? জিন্দা পীর। বা কোশ্চেন দেবে যে দরবেশ। দরবেশ দরবেশ বা জিন্দা পীর নামে কে পরিচিত ছিল? পরিচিত ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের উপাধি গ্রহণ করেছিলেন, সেই উপাধির নাম কি? উপাধির নাম হলো আলমগীর। আলমগীর। আলমগীর উপাধি তিনি কিন্তু ধারণ করেছিলেন। আর ঔরঙ্গজেব থেকে আরেকটা কোশ্চেন দেয় যে বিবি কা মকবরা। বিবি কা মকবরা। বিবি কা মকবরা থেকে দুটো কোশ্চেন তোমাদের দেবে যে বিবি কা মকবরা কে তৈরি করেছিলেন? তো বিবি কা মকবরা তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। কোথায় তৈরি করেছিলেন? ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। শর্টে লিখে দিলাম এমএইচ, তোমরা মহারাষ্ট্র লিখে নেবে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত বিবি কা মকবরা। তো এই হলো একটা কোশ্চেন যে বিবি কা মকবরা, বিবি কা মকবরা কে তৈরি করেছিলেন? ঔরঙ্গজেব তৈরি করেছিলেন। আরেকটা কোশ্চেন দেয় যে তাজ অফ ডেক্কান, দক্ষিণের তাজমহল বা তাজমহল অফ ডেক্কান লেখা থাকবে, অথবা তাজ অফ ডেক্কান, দাক্ষিণাত্যের তাজমহল কাকে বলা হয়? বলা হয় এই বিবি কা মকবরাকে দাক্ষিণাত্যের তাজমহল কিন্তু বলা হয়, যেটা তৈরি করেছিলেন কে? তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। আচ্ছা, এখানে শিখ গুরুর প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট শিখ গুরুর নাম কিন্তু রিলেট করাবো এবং তাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ এইভাবে কোশ্চেন দেয় যে দ্বিতীয় শিখ গুরুকে বা দশম শিখ গুরুকে বা প্রথম শিখ গুরুকে বা শিখ ধর্মের ফাউন্ডার কে, শিখ রিলিজিয়ানের ফাউন্ডার কে। তো এখান থেকে হেডিং করো যে শিখ গুরু কটা ছিল? 10টা শিখ গুরু ছিল। তো ফার্স্টে হেডিং করো প্রথম শিখ গুরু।
প্রথম প্রথম শিখ গুরু, প্রথম শিখ গুরু কে ছিলেন? আচ্ছা, 10টা শিখ গুরুর মধ্যে প্রত্যেকটা বলবো না, দুটো তিনটে বাদ দেবো, বাকি যেগুলো বলবো সেই শিখ গুরু থেকে কোনো না কোনো এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। তো প্রথম শিখ গুরু কে ছিলেন? ছিলেন গুরু নানক। গুরু নানক ছিলেন প্রথম শিখ গুরু। বা কোশ্চেন দেয় যে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ ফাউন্ডার অফ শিখ রিলিজিয়ন, ফাউন্ডার অফ শিখ রিলিজিয়ন কে? শিখ রিলিজিয়ন কে? সেটা হলেন প্রথম শিখ গুরু গুরু নানক। কোশ্চেন দেবে দ্বিতীয় শিখ গুরুর নাম কি? সেকেন্ড শিখ গুরু নাম কি? নাম হলো গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ। আচ্ছা, প্রত্যেকের নামের আগে কিন্তু গুরু শব্দটা থাকবে। গুরু অঙ্গদ হলেন সেকেন্ড শিখ গুরু। কোশ্চেন দেবে তৃতীয় শিখ গুরু, থার্ড শিখ গুরু কে? থার্ড শিখ গুরু কে? এই কোশ্চেনটা দেয় না, কোশ্চেন দেয় অন্যরকম, তার আগে বলে নিই থার্ড শিখ গুরু কে। তো থার্ড শিখ গুরু হলেন গুরু গুরু অমর দাস। গুরু অমর দাস। কোশ্চেন দেবে ফোর্থ শিখ গুরু, ফোর্থ শিখ গুরু কে? তো ফোর্থ শিখ গুরুর নাম হলো গুরু রামদাস। কে? গুরু রামদাস। ফোর্থ শিখ গুরু থেকে যে কোশ্চেনটা বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে সেটা হলো যে অমৃতসর যে শহরটা, অমৃতসর, অমৃতসর যে শহর, এই শহরের প্রতিষ্ঠাতাকে, অমৃতসর সিটির প্রতিষ্ঠাতাকে, তো অমৃতসর সিটির প্রতিষ্ঠাতা হলেন এই গুরু রামদাস। কোন গুরু? চতুর্থ গুরু রামদাস। এছাড়া এর পাশাপাশি অমৃতসরের যে গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল, এই গোল্ডেন টেম্পলের, গোল্ডেন টেম্পল অফ পাঞ্জাব বা গোল্ডেন টেম্পল অফ অমৃতসর, সরি, গোল্ডেন টেম্পল অফ অমৃতসর কে নির্মাণ শুরু করেন? নির্মাণ শুরু করেন এই গুরু রামদাস। নির্মাণ শুরু করেন গুরু রামদাস। এরপরে চলে আসে কত নম্বর শিখ গুরু? পঞ্চম শিখ গুরু। পঞ্চম শিখ গুরুর নাম কি? ফিফথ শিখ গুরুর নাম হলো গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব। এই গুরু অর্জুন দেব কিন্তু এই গোল্ডেন টেম্পলের যে নির্মাণ কাজটা, সেই নির্মাণ কাজটাকে কমপ্লিট করেন। তাই যদি কোশ্চেন দেয় যে গোল্ডেন টেম্পলের নির্মাণ কাজ শুরু করেন কে? শুরু করেন রামদাস। বা গোল্ডেন টেম্পল কে নির্মাণ করেন? তো অ্যান্সার হয়ে যাবে চতুর্থ শিখ গুরু রামদাস। আর যদি বলে কমপ্লিট করে কে? কমপ্লিট করে পঞ্চম শিখ গুরু অর্জুন দেব এসে কিন্তু এই কাজটাকে কমপ্লিট করেছিল। অমৃতসর সিটির ফাউন্ডারকে যদি বলা হয় তখনও অ্যান্সার হয়ে যাবে চৌথ শিখ গুরু রামদাস। যেমন কোশ্চেন যদি দেয় যে শ্রীনগর শহরের প্রতিষ্ঠা থেকে, তো অ্যান্সার হয়ে যাবে অশোক। তো তেমনই কিন্তু অমৃতসর সিটির ফাউন্ডার হলেন গুরু রামদাস। কোশ্চেন দেবে ষষ্ঠ শিখ গুরু, সিক্স শিখ গুরুর নাম কি? সিক্স শিখ গুরুর নাম হলো গুরু হর গোবিন্দ। গুরু হর গোবিন্দ হলেন ষষ্ঠ শিখ গুরু। তারপর সপ্তম, অষ্টম আর না মনে রাখলে হবে, ডাইরেক্ট চলে আসো নবম, নাইন্থ শিখ গুরু। কারণ নাইন্থ শিখ গুরুকে হত্যা কে করেছিল? নাইন্থ শিখ গুরুকে, আচ্ছা, অর্জুন দেবকে হত্যা কে করেছিল? এক্ষুনি বললাম, হত্যা করেছিল জাহাঙ্গীর। আর নবম শিখ গুরু তার নাম কি? সেটাও এক্ষুনি বললাম, গুরু তেগ বাহাদুর। এই গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কে? হত্যা করেন ঔরঙ্গজেব। কোশ্চেন দেবে যে শেষ শিখ গুরু বা দশম শিখ গুরুর নাম কি? তো দশম শিখ গুরুর নাম হলো গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। তো শিখ গুরুর ওপর থেকে ডিটেলস এখানে ডিসকাস করে দিলাম। এখান থেকেই তোমরা, তোমাদের যদি শিখ গুরুর ওপর থেকে কোশ্চেন দেয় তো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন বিদ্রোহটি ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ? তো ভারতের ফার্স্ট জাতিগত বিদ্রোহ হলো মোপলা বিদ্রোহ। মোপলা বিদ্রোহ কবে হয়েছিল? এই মোপলা বিদ্রোহ, মোপলা বিদ্রোহ হয়েছে 1921 সালে। এই মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? হয়েছিল
কেরল, কেরলের যে মালাবার সাইট আছে, কেরল ও মালাবার উপকূল, কেরল অ্যান্ড মালাবার উপকূলে হয়েছিল এই মোপলা বিদ্রোহটা। মোপলা বিদ্রোহের নেতা কে ছিল? মোপলা বিদ্রোহের নেতা ছিল আলী মুলশিয়ার, আলী আলী মুসলিয়ার, আলী মুসলিয়ার ছিলেন মোপলা বিদ্রোহের নেতা। চলে আসো, আরো কিছু ইম্পর্টেন্ট বিদ্রোহ আছে, সেই ইম্পর্টেন্ট বিদ্রোহ থেকে তোমাদের এখানে কোশ্চেনগুলো পরপর এখান থেকে করাচ্ছি। তার আগে দেখো যে এখানে অপশনগুলো লেখা আছে সেগুলো এখান থেকে রিলেট করো। রামসি বিদ্রোহ, রামসি বিদ্রোহ কোথায় হয়েছিল? হয়েছিল এটা মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রের পশ্চিম ঘাটে, মহারাষ্ট্রের পশ্চিম ঘাটে, পশ্চিম ঘাট হয়েছিল রামসি বিদ্রোহ। কোশ্চেন দেবে রামসি বিদ্রোহের নেতা কে ছিল? রামসি বিদ্রোহের নেতা ছিল চিত্তর সিং। কে ছিল? চিত্তর সিং। কোথায় হয়েছিল না মনে রাখলেও হবে, কিন্তু নেতা কে ছিল? এই যে ছোটখাটো বিদ্রোহগুলো হয়েছিল, এই বিদ্রোহগুলোর নেতা কে ছিল? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ 1831 সালে হয়। কোল বিদ্রোহের দুজন নেতা, এক নাম মনে রাখতে হবে, একজন হলেন, দুজনই ভগত, একজন হলেন বুদ্ধ ভগত এবং আর একজন হলেন জোয়া ভগত, বুদ্ধ ভগত অ্যান্ড জোয়া ভগত। চুয়াড় বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ কোথায় হয়? আমাদের পশ্চিমবঙ্গেই হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলেই হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলাতে হয়েছিল চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহটা নেতা কে ছিল? কোশ্চেন দেবে। তো চুয়াড় বিদ্রোহের নেতা ছিল দুর্জন সিং। কে ছিল? দুর্জন সিং ছিল চুয়াড় বিদ্রোহের নেতা। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট বিদ্রোহ আছে, এখান থেকে ফার্স্টে হেডিং করো কুকা বিদ্রোহ, কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহে হয়েছিল কোথায়? এই বিদ্রোহটা হয়েছিল পাঞ্জাব থেকে, পাঞ্জাব থেকে কুকা বিদ্রোহটা শুরু হয়। কুকা বিদ্রোহে দুজন নেতার নাম মনে রাখতে হবে, একজন হলেন ভাগত জাহারমাল, ভাগত ভাগত জাহারমাল, আরেকজন হলেন কে? আরেকজন হলেন গুরু রাম সিং, গুরু রাম সিং। এই কুকা বিদ্রোহটা হয়েছিল কত সাল নাগাদ? কুকা বিদ্রোহটা হয়েছিল 1872 সালে কুকা বিদ্রোহ হয়। কোশ্চেন দেবে পাবনা বিদ্রোহের নেতা কে ছিল? পাবনা বিদ্রোহ, পাবনা, পাবনা বিদ্রোহ, পাবনা বিদ্রোহের নেতা কে? নেতা ছিল ঈশান চন্দ্র রায়, ঈশান চন্দ্র রায় ছিল পাবনা বিদ্রোহের নেতা। পাইক বিদ্রোহ, পরে এখানে হেডিং করো পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহের নেতা কে ছিল? পাইক বিদ্রোহের নেতা ছিল বক্সি জগবন্ধু, বক্সি, বক্সি জগবন্ধু ছিল পাইক বিদ্রোহের নেতা। পাইক বিদ্রোহটা কোথায় হয়েছিল? হয়েছিল আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশাতে। এবং পাইক বিদ্রোহ হয়েছিল কবে? 1817 সাল নাগাদ হয়েছিল পাইক বিদ্রোহ। মোস্ট, এবার লাস্ট যে দুটো বলবো সে দুটো মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। একটা হলো সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, আরেকটা হলো মুন্ডা বা উলুগুলানের বিদ্রোহ, মুন্ডা বা উলুগুলানের বিদ্রোহ। তো মুন্ডা বা উলুগুলানের বিদ্রোহের নেতা কে ছিল? ছিল বিরসা মুন্ডা। কে ছিল? বিরসা মুন্ডা। এবং এই মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল সালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, 1899 থেকে 1900 সালের মধ্যে এই মুন্ডা বা উলুগুলানের বিদ্রোহ হয়েছিল। আর সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? নেতা ছিল দুজন, একজন হলেন সিধু আর একজন হলেন কানুহ। সিধু ও কানুহ ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। বিদ্রোহটা কবে হয়েছিল? 1855-56 সাল নাগাদ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেনে,
কোন বছর সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়? তো সগৌলি সন্ধির কেন স্বাক্ষরিত হয়েছিল? কারণ নেপালের সীমারেখা প্রতিষ্ঠা করার জন্য এই সন্ধিটা হয়েছিল। কাদের কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং নেপালের মধ্যে। তো 1814 থেকে 1816 সাল পর্যন্ত ইঙ্গো নেপালি যুদ্ধ হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ওদিকে নেপালের গুরু গজরাজ মিশ্রের মধ্যে ফোর্থ মার্চ 1816 সালে সগৌলির সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, গাদার পার্টি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গাদার পার্টি কবে প্রতিষ্ঠা হয় বা গাদার পার্টি প্রতিষ্ঠার সাথে কে কে যুক্ত ছিলেন? গাদার পার্টিটা কি? গাদার পার্টি হলো ভারতীয়, কিন্তু তারা বিদেশে থাকে। তো ভারত থেকে ব্রিটিশদের যে শাসন তখন চলছিল, সেই শাসনকে উৎখাত করার জন্য প্রবাসী ভারতীয় যারা আছে, মানে ভারতীয় কিন্তু বাইরে যারা থাকে তাদেরকে কি বলা হয়? প্রবাসী। সেই প্রবাসী ভারতীয়রা কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন করেছিল, সেটাই ছিল গাদার পার্টি। অর্থাৎ প্রবাসী ভারতীয়দের নিয়ে একটা আন্তর্জাতিক রাজনৈতিক দল বলতে পারো, এবং রাজনৈতিক দলের এই আন্দোলন তারা করছিল যাতে ভারত থেকে ব্রিটিশ শাসনটাকে হটিয়ে ফেলা যায়, উৎখাত করে দেওয়া যায়। তো গাদার পার্টি ইস্টাবলিশ কবে হয়? গাদার পার্টি ইস্টাবলিশ হয় 1913 সালে। কোথায় হয়? গাদার পার্টি ইস্টাবলিশ হয় আমেরিকাতে ইস্টাবলিশ হয়। আমেরিকার কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকোতে গাদার পার্টির ইস্টাবলিশ হয়। কত সালে? 1913 সালে। কে কে ছিলেন গাদার পার্টি ইস্টাবলিশের পিছনে? গাদার পার্টি ইস্টাবলিশের পিছনে ছিলেন সব থেকে পরিচিত নাম হলো লালা হরদয়াল। 1813 সালে লালা হরদয়াল। আরেকজনের নাম এখান থেকে মনে রাখো, সোহান সিং ভাকনা। এবং আরো কতজন মিলে 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গাদার পার্টি ইস্টাবলিশ করে। গাদার পার্টি যখন ইস্টাবলিশ হয়েছিল, এর প্রাথমিক নাম কিন্তু অন্য ছিল। তো কোশ্চেন দেবে, গাদার পার্টির প্রাথমিক নাম কি ছিল? প্রথম নাম কি ছিল? তো প্রথম নাম ছিল প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন ছিল গদর পার্টির প্রাথমিক নাম। চলে আসো পরের কোশ্চেন, নৌ বিদ্রোহ কবে হয়েছিল? দেখো এখানে প্রত্যেকটা সালই কিন্তু 1946 দেওয়া আছে, সুতরাং সালের পাশাপাশি এক্সাক্ট কোন তারিখে হয়েছিল সেই তারিখ কিন্তু মনে রাখতে হবে, না হলে অ্যান্সার করা যাবে না। তো এখান থেকে দেখো, নৌ বিদ্রোহ কবে হয়েছিল? হয়েছিল 1946 সালে। কত তারিখে? 18 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি 1946-এ হয়েছিল নৌ বিদ্রোহ। কোথায় সংগঠিত হয়েছিল? মুম্বাইয়ের তলোয়ার জাহাজে। কোথায় হয়েছিল? মুম্বাইয়ের জাহাজের নামও কিন্তু এক্সামে দিয়েছে। কোন জাহাজ? তলোয়ার জাহাজ। মুম্বাইয়ের তলোয়ার জাহাজে সংগঠিত হয়েছিল কি? নৌ বিদ্রোহ। এবং পরবর্তীতে এই নৌ বিদ্রোহটাকে দমন করে কে? সর্দার বল্লভভাই প্যাটেল। চলে আসো পরবর্তী কোশ্চেন, নারকেল উৎপাদনে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে? তো নারকেল উৎপাদনে লাস্ট ডেটা অনুসারে, মানে 2023-এর ডেটা অনুযায়ী সব থেকে বেশি নারকেল উৎপাদন হয়েছে কোথায়? উৎপাদন হয়েছে কর্ণাটকে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দেয় যে নারকেল গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত, এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি, কাসেরঘাট কেরালাতে নারকেল গবেষণাগার কেন্দ্র অবস্থিত। পশ্চিমবঙ্গ চাল উৎপাদনে, রাইস উৎপাদনে প্রথম, চাল উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তো
ভারতে তামিলনাড়ুর সাইটে যে উপকূল, তো তামিলনাড়ুর সাইটে উপকূল কোনটা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে যায় আমি জানি, আমারও গোলাতো আমি যখন স্টুডেন্ট ছিলাম। তো দুটোর মধ্যে গোলায়, কোথায়, মালাবার আর করমণ্ডল। তামিলনাড়ু সাইটের উপকূলকে মালাবার বলে না করমণ্ডল বলে। আর এটা এটা ঠিক ছিল, যদি একটা জানা যায় তাহলে অপরটা মানে কেরালা সাইডটা হবে অপোনেন্টটা। তাহলে মনে রাখার উপায় কি, মনে রাখার উপায় একটা সহজ উপায়, গত বছর 2023 সালে একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল উড়িষ্যাতে। ট্রেনের নাম কি ছিল, করমণ্ডল এক্সপ্রেস। তো ভারতের ম্যাপ সম্বন্ধে যদি আইডিয়া ক্লিয়ার থাকে, আমি এখানে সাউথের সেকশনটা এখানটায় আঁকছি আমি। ম্যাপ সম্বন্ধে যদি আইডিয়া ক্লিয়ার থাকে, তো এই রকম পজিশনে কি আছে, ওড়িশা। তো এই রকম পজিশনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ট্রেনটা অ্যাকচুয়ালি হাওড়া থেকে উড়িষ্যা হয়ে এখান থেকে এসে এই জায়গায় আসার কথা ছিল। তো এখানটায় কোন স্টেট আছে, এখানটায় আছে তামিলনাড়ু, এখানটায় আছে কেরালা, আর তার ওপরে এরকম জায়গায় আছে কর্ণাটক। তাহলে কেরালার সাইডটাকে কি তাহলে এখানে দেখো তামিলনাড়ুর সাইডটাকে আমি কি বলবো, তামিলনাড়ু সাইডটাকে বলবো করমণ্ডল। এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, তোমাদের এই টেকনিক পছন্দ হতেও পারে বা তোমরা নিজের নিজের টেকনিক অ্যাপ্লাই করতে পারো। তো এই সাইডটাকে যদি করমণ্ডল বলি, তাহলে অপোনেন্ট সাইডটাকে আমি বলবো কি মালাবার। অর্থাৎ কেরালার সাইডটাকে বলবো মালাবার উপকূল, তামিলনাড়ু সাইডটাকে বলবো করমণ্ডল উপকূল। তো বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে, বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে তামিলনাড়ু সাইডে করমণ্ডল উপকূলে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে দেখো, এখান থেকে একটা কোশ্চেন রিলেট করো যে ভারতে যে বৃষ্টিপাতটা হয়, বৃষ্টিপাতটা কোন মৌসুমী বায়ুর দ্বারা হয়ে থাকে। তো ভারতে বৃষ্টিপাত হয় বা সর্বপ্রথম বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা। তো সর্বপ্রথম এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, সর্বপ্রথম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা, সর্বপ্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয় কোথায়। কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, কোন রাজ্যে হয় বৃষ্টিপাত হয়, ভারতের কোন রাজ্যে। তো কোন রাজ্যে হবে, কেরালা রাজ্যে হবে। ম্যাপের সাহায্যেই দেখো এখান থেকে যে কেরালা কোনটা বললাম, এই রাজ্যটা হলো কেরালা রাজ্য। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেন বলা হচ্ছে, আমরা জানি ম্যাপের উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, এই দিকটা হলো ইস্ট, আর লেফট হ্যান্ড সাইডটা হলো ওয়েস্ট। তাহলে মৌসুমী বায়ু কেমন আসছে, এইভাবে আসছে। তো এইভাবে যদি আসে তাহলে কোন দিক থেকে আসছে, দক্ষিণ আর পশ্চিম। তো এইভাবে মৌসুমী বায়ু আসছে। তো এইভাবে যদি মৌসুমী বায়ু আসে, সর্বপ্রথম কোথায় বৃষ্টিপাত ঘটাবে, সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটাবে কেরালাতে। তো অ্যান্সার হবে কি কেরালাতে, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা সর্বপ্রথম কিন্তু বৃষ্টিপাত হয়। আরেকটা কোশ্চেন দেয়, হাইয়েস্ট হাইয়েস্ট রেনফল ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট রেনফল অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়। তো হয় সেটা মৌসিনরাম। কোথায়, মেঘালয়। তো মেঘালয়ের মৌসিনরামে বিশ্বের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত, অবভিয়াসলি ভারতেরও কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয়। তো বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটারের সাহায্যে মাপা হয়। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ বায়ু প্রবাহের গতিবেগ বলুক বা উইন্ড স্পিড বলুক একই ব্যাপার, মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে রিলেট করো। ব্যারোমিটার, ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়, ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর চাপ, বায়ুর বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। হাইগ্রোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর হিউমিডিটি, অর্থাৎ বায়ুর আর্দ্রতা মাপা হয়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে মাপা হয় কি, মাপা হয় দুটো স্থানের কৌণিক দূরত্ব, দুটি স্থানের, আচ্ছা আমি এখানে নিচেই লিখছি, দুটি স্থানের কৌণিক দূরত্ব, বা অনেক সময় তোমাদের অপশানে থাকবে অক্ষাংশ, দুটো স্থানের কৌণিক দূরত্ব বা
অক্ষাংশ মাপা হয় কিসের দ্বারা? সেক্সট্যান্ট যন্ত্রের দ্বারা। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট যন্ত্র আছে, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ফার্স্টে এখান থেকে হেডিং করো ক্রোনোমিটার। ক্রোনোমিটার, ক্রোনোমিটারের দ্বারা কি মাপা হয়? ক্রোনোমিটারের দ্বারা মাপা হয় অ্যাকচুয়াল টাইম, অ্যাকুরেট টাইম, অ্যাকুরেট সময়, অ্যাকুরেট টাইম মাপা হয় ক্রোনোমিটার যন্ত্রের দ্বারা। কোশ্চেন দেবে তোমাদের ওডোমিটার। ওডোমিটার, ওডোমিটার আরেকটা মিটার আছে, দুটোই কিন্তু গাড়িতে থাকে, একটা হলো ওডোমিটার আর একটা হলো স্পিডোমিটার। এই দুটো মিটারই তোমরা গাড়িতে খেয়াল করে দেখবে। ওডোমিটারের মাধ্যমে মাপা হয় কি? অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ একটা স্থান থেকে আরেকটা স্থানের মধ্যে ডিস্টেন্স কত, অতিক্রান্ত দূরত্ব কত মাপা হয় ওডোমিটারের মাধ্যমে। আর স্পিডোমিটারের মাধ্যমে দেখবে যে স্পিডোমিটারে কাটা ওঠে 40 স্পিডে যাচ্ছ কি 80 স্পিডে যাচ্ছ কি 50 কি 60, তো সেটাকে বলা হয় স্পিডোমিটার। অর্থাৎ স্পিডোমিটারের মাধ্যমে কি মাপা হয়? গতিবেগ মাপা হয়, অর্থাৎ স্পিড মাপা হয়ে থাকে স্পিডোমিটার যন্ত্রের মাধ্যমে। এরপর এখান থেকে লেখো অ্যামমিটার। অ্যামমিটার, অ্যামমিটারের মাধ্যমে কি মাপা হয়? অ্যামমিটারের মাধ্যমে মাপা হয় ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট মাপা হয় অ্যামমিটারের মাধ্যমে। কোশ্চেন দেবে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার, ফ্যাদোমিটারের দ্বারা কি মাপা হয়? ফ্যাদোমিটারের দ্বারা সমুদ্রের জলের গভীরতা বা জলের গভীরতা, সমুদ্রের জলের গভীরতা বা জলের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের দ্বারা। তাহলে যদি কোশ্চেন দেয় যে সমুদ্রে বা কোনো জলস্থানে এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব জলের উপরে মাপা হয় কিসের দ্বারা? তো সেটা মাপা হয় নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল, নটিক্যাল মাইলের দ্বারা মাপা হয় কি? জলের মধ্যে ডিস্টেন্স, জলে দূরত্ব মাপা হয় নটিক্যাল মাইলের দ্বারা। কোশ্চেন দেবে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? তো সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে মাপা হয় ভূমিকম্পের উৎস। ভূমিকম্পের পর বা ভূমিকম্প হওয়ার আগে যে ভূমিকম্পের উৎস কোথায় হতে পারে বা ভূমিকম্প হয়ে যাওয়ার পর কোথায় উৎস ছিল, সেই উৎসটা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা। আর সেই ভূমিকম্পের তীব্রতা কত ছিল সেটা মাপা হয় কিসের দ্বারা? সেটা মাপা হয় রিক্টার স্কেল। রিক্টার স্কেলে মাপা হয় কি? ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? রিক্টার স্কেলের মাধ্যমে। আরেকটা এখান থেকে লাস্ট লিখে নাও থার্মোমিটার। থার্মোমিটার আমরা প্রত্যেকেই ইউজ করি, আশা করি অ্যান্সার সবাই করতে পারবো। অ্যান্সার হবে টেম্পারেচার মাপা হয়, উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের দ্বারা। তো এই ছিল আজকে ক্লাসে 20টা কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাসে এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।